বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি শঙ্কর চ্যাটার্জির লেখা ভূতে ধরা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি ঝন্টু। এর পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল ওপরের ডান পাশের আই বাটন থেকে এই গল্পের প্রথম পর্বটি শোনার জন্য। শুরু হচ্ছে ভূতে ধরা। প্রথম পর্বে আপনারা শুনছিলেন পাঠকের বাড়ির কাজের মেয়ে দীপালি হঠাৎ একদিন কাজে আসে না। পরে পাঠক জানতে পারেন দীপালি ও তার স্বামী অনিলের একমাত্র সন্তান কাবলু স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ। ভোর সন্ধ্যায় ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে কাবলুকে অদ্ভুত আচরণ করতে দেখা যায় এবং তারপর চিকিৎসার জন্য কাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতের আয়া চুপি চুপি পাঠককে জানায় গোটা রাতের কাবলুর সব অলৌকিক কাণ্ড। এরপর কাবলুকে ভূতে ধরেছে এই সন্দেহে দীপালি, অনিল, পাঠক ও কাবলুর মামা কাবলুকে নিয়ে এক পীর বাবার মাজারে যায়। পীর বাবা তীব্রকণ্ঠে কাবলুকে তার চোখের দিকে তাকাতে বললে কাবলুর মধ্যে আকস্মিক পরিবর্তন দেখা যায়। তারপর ওর শরীরে একটা পরিবর্তন ঘটতে শুরু হয়েছে। বাবা হাত নেড়ে ওদের সরে যেতে ইঙ্গিত করলো। সন্দেহ ভরা চোখে ক্রিয়াকলাপ দেখছি। তুই কে? বাবার পাঁচ খাই গলা। একে ধরেছিস কেন? কোনো উত্তর না পেয়ে সাদা গুঁড়োর মতো কি একটা ভেতরের পাটি থেকে নিয়ে ওর মাথায় ছিটিয়ে দিল। ও শরীরটাকে মোচড়াতে শুরু করলো। গলা দিয়ে সেই চান্তব স্বরে গড় গড় করতে লাগলো, আমার জীবনে নতুন এক অভিজ্ঞতা। হঠাৎ চিলেকাটা ধনুকের মতো কাবলু দাঁড়িয়ে উঠলো। সঙ্গে সঙ্গে বাবা চামড়টা হাতে নিয়ে বলল, এখানে বস, পালাবার চেষ্টা করে লাভ নেই, তোকে ঘিরে দিয়েছি। কাবলু দাঁত কিরমির করতে করতে অনিচ্ছা সত্ত্বেও বসলো। ঘড়ির দিকে তাকালাম, বেলা 12টা বাজতে চলল। পীর বাবা দীপালিদের দিকে না তাকিয়ে বলল, একদম নিচু শ্রেণীর আত্মা আছে, শরীরে গেড়ে বসেছে, সময় লাগবে ছাড়তে। ওদের মুখে আতঙ্ক। আবার শুরু করলো একই রকম জেরা। ওর শরীরে ও মুখে খেলা করে চলেছে সেই একই রকম ভয় ধরানো ভঙ্গি। শিগগিরই বল, কোত্থেকে একে ধরলি? এবার মুখ থেকে মেলি কণ্ঠে কি যেন বলে উঠল, তেঁতুলতলায় ও দুপুরে গেছিল। কি ক্ষতি করেছে তোর? ও গাছতলায় পেচ্ছাপ করেছিল। কুটিল হেসে বলল, আমি ছাড়বো না, যতই বলিস। এই বলে কেঁচলার মতো খানিকটা থুতু ছিটিয়ে দিল। তাড়াতাড়ি মুখ সরিয়ে নিল বাবা। ফকিরের মুখটা শক্ত হয়ে উঠল। ছোট বোতল থেকে খানিকটা তেল ঢেলে ওর কপালে লেপে দিল। চোখের সামনে ছেলেটা কাটা ছাগলের মতো ছটফট করতে শুরু করলো। আমি চোখের সামনে এই দৃশ্য সহ্য করতে পারছিলাম না। কিন্তু আশ্চর্য ব্যাপার, এত লাফালাফি, কিন্তু সবই ওই কেটে দেওয়া গন্ডির মধ্যে। পীর বাবার একটানা প্রশ্ন কানে আসছে, তুই ওকে ছাড়বি কিনা বল। প্রশ্নের সাথে সাথে কাবলুর বিভিন্ন পরিবর্তন ঘটছে, মুখের, স্বরের, স্বভাবের। কখনো শিয়ালের মতো দাঁত বার করে খ্যাক খ্যাক করছে, কখনো বুক কাঁপানো হয়ে আসি, আবার কখনো বা হাউ হাউ করে কান্না। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ও আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে লাগলো। একটু বাদেই মাটিতে শুয়ে পড়ে চোখ বুজল।
হঠাৎ করে সব নিশ্চুপ হয়ে গেল। একটা ঠান্ডা বাতাস উঠল। বাতাসে সুর করে কে যেন ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। পীর বাবার শান্ত কণ্ঠ সাগরেদের দিকে তাকিয়ে, ছেলেটাকে ওই ডান দিকের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে। আজকে রাতটা তোমরা এখানেই কাটাও, শেষ চেষ্টা রাত্রে করব। এবার ফকির আমার দিকে তাকালো। কি মর্মভেদী চাউনি, যেন ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে। কিছু অবিশ্বাসী আর সন্দেহবাদী লোকের জন্য পুরো কাজটা করা গেল না। বুঝতে পেরেছি প্রত্যেকটি কথা আমার উদ্দেশ্যে বলা, কিন্তু বলতে পারলাম না। আগে সন্দেহ থাকলেও এখন কিছুটা কেটেছে। তুই এখান থেকে চলে যা, না হলে আমার মন ঠিকভাবে কাজ করবে না। হাতের চামড়টা দুলিয়ে বলল, ঈশ্বরে বিশ্বাস আছে বলেই ঈশ্বর আছে মনে হয়। তোর বিশ্বাসের আধারটা একটু বাড়িয়ে দিই। আমার দিকে এক পায়ে গিয়ে এলো। নিম গাছটার দিকে তাকা। ভয়ের চোখে তাকালাম। অনুভব করলাম যে বাতাস উঠেছে তাতে শুধু নিম গাছটার পাতাগুলো কাঁপছে, বাকি সব গাছের পাতা স্থির, নিস্পন্দন। এ কি করে সম্ভব? চোখে কি ভুল দেখছি? কাপালিকের মতো বাবার হাসি কানে আসছে। বেটা, ভালোভাবে নিমের ওই সরু ডালটার দিকে তাকিয়ে দেখ, সন্দেহ চলে যাবে। এবার আমার সারা শরীর বেতস পাতার মতো কাঁপতে লাগলো। এক পলকের জন্য দেখলাম একটা ছায়া ছায়া শরীর নিম ডালে বসে আছে। দেখেছিস, এখনো ছেড়ে যায়নি। কথাটা বলে পীর বাবা নিজের ঘরে ঢুকে গেল। আর এখানে থাকা ঠিক হবে না। এরপর আমিও ওদের জানিয়ে বাড়ির পথ ধরলাম। দীপালি এখনো আমাদের বাড়িতে কাজ করে। কাবলু ভালো হয়ে গেছে। পীর বাবার কথা মতো তেঁতুল গাছের একটা মোটা ডাল কাটতে হয়েছিল। একটা তাবিজ এখনো কাবলুর গলায় ঝোলে। কৌতূহল চাপতে না পেরে দীপালিকে সেই রাত্রের কথা জিজ্ঞাসা করেছিলাম। আমি চলে আসার পরবর্তী ঘটনা আমাদের দুজনকে বলেছিল। বিস্ফারিত চোখে শুনেছিলাম। সেদিন রাতে দীপালির দেখা ভূত ছাড়ানোর ঘটনা ওর কথায় লিখলে বোঝার মুশকিল হতে পারে বলে আমি একটু ঝাড়াই বাছাই করে দিচ্ছি। আমি আর আমার স্ত্রী রীতা এক মনে শুনতে লাগলাম ওর সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। বেলা গড়িয়ে যেতে বসলো। পীর বাবার সহকারী রফিক 3টে ছোট জায়গা করে চালে ডালে ফোটানো নিয়ে এলো আমাদের জন্য। ছেলেটাও সকাল থেকে কিছু খায়নি। দীপালির গলা, ওকে এখান থেকে একটু দেব? খবরদার! হা করে উঠল রফিক। ওকে এখন খেতে দেওয়া মানে প্রেতটার শক্তি বাড়ানো। এরপর কিছু বলা যায় না। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। চারধার জুড়ে আধারের কালো ছায়া ঘিরছে। কাবলু তখনও চোখ বুজে পড়ে, যেন শরীরে প্রাণের ছোঁয়া নেই। একটা ছোট কুপি চালিয়ে ঘরে দিয়ে গেল রফিক। কালীরাও চুপচাপ বসে প্রহর গুনে চলেছে, অশুভ শক্তির আগমনের প্রতীক্ষায়। বাবাকে তারপর থেকেই একবারের জন্যও দেখা যায়নি। ওর ভাই ঘড়ি দেখল, রাত 9টা বাজে। খোলা দরজা দিয়ে উঠোনের কালো চত্বর, দূরে জোনাকির মেলা। এই সময় রফিক একটা মশাল মতো হাতে নিয়ে এসে গোল কাটা দাগের পাশে মাটিতে গুঁজে দিল। আগুনের তপতপে আলোয় একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হলো। এবারও ঘরের দিকে এগিয়ে এসে বলল, শোনো, তোমরা আমার সঙ্গে ওই ছেলেটাকে ধরাধরি করে ওই গোল কাটা জায়গাটায় নিয়ে চলো।
অনিল আর ওর শালা পা দুটো রফিক হাত দুটো ধরে সবে চৌকাঠের কাছে গেছে, বাপরে, মেরে ফেললো। রফিকের গলার তীব্র আর্তনাদে ওরা ভয়ার্ত চোখে দেখল ছেলেটা ওর কবজিটা সরু সরু ছোঁচলো দাঁত দিয়ে কামড়ে ধরেছে। দাঁতের ফাঁক দিয়ে নামছে লাল রক্তের ধারা। রফিক দাওয়াতেই কাবলুকে ছেড়ে হাত ধরে বসে পড়েছে। পাখিরা ওই পৈশাচিক কাণ্ড দেখে থরথর করে কাঁপছে। এই ফাঁকে ছেলেটা হায়নার মতো হামাগুড়ি দিয়ে ক্ষিপ্র গতিতে অন্ধকারে নিম গাছটার দিকে চলেছে। দীপালি দম নেবার জন্য একটু থামলো। ওর চোখে মুখে এখনো আতঙ্কের ছায়া। আমরা এক মনে ওর কথা শুনে চলেছি। তারপর রিতার কাপা গলা। বুঝতে পারছি রিতাও ভয় পাচ্ছে, কিন্তু শোনাটাও ছাড়তে চাইছে না। শুরু করলো দীপালি। দমকা হাবার মতো বেরিয়ে এলো পীর বাবা। এক লহময় ব্যাপারটা বুঝে ঘর থেকে একটা 5 সেলের টর্চ আর চামড়টা নিয়ে আমাদের কাছে ছুটে এলো। রফিকের রক্তাক্ত হাতের দিকে না তাকিয়েই আদেশের সুরে বলল, জলদি কাঠের মইটা নিয়ে আয়। একবার হাতের নাগালের বাইরে চলে গেলে ছেলেটাকে বাঁচানো যাবে না। ও ওই হাত নিয়েই মই আনতে ছুটল। ততক্ষণে বাবা টর্চ হাতে নিম গাছের দিকে এগিয়ে গেছে। সবাই দেখলো গাছটার নিচের ডালে বসে ও হাসছে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত ঝরছে। মইটা গাছের সঙ্গে লাগিয়ে ওটা বেয়ে তত্তর করে উঠে গেল সিদ্ধ বাবা। ছেলেটার সামনাসামনি হলো। ওরা অবাক হয়ে গেল বাবার ওই ক্ষিপ্রতা দেখে। টর্চের জোরালো আলোয় ছেলের মুখটা দেখে ওরা ভয় চমকে উঠল। কে ওটা? কাবলু? না, একদল কালো মাংস। পীর বাবা উচ্চ কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করেছে, যার এক বর্ণ ওদের মাথায় ঢুকছে না। রফিক ও কবজিতে একটা ন্যাকড়া জড়িয়ে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। দীপালি একটু থামলো, আঁচল দিয়ে চুমুকটা মুছলো। আমি বললাম, ওকে একটু জল দাও। জল খেয়ে ও বলল, বিশ্বাস করবেন না দাদা, অসীম ক্ষমতা দেখলাম বাবা। অন্তরের জোরে ছেলেটারে গাছ থেকে নামায়া ওই সেই গোলথানে নিয়ে গেল। তারপর শুরু হলো রাত ভর নারকীয় লীলা খেলা। নেহাত ধারে কাছে জনমানুষই নেই। আকাশ বাতাস বিদীর্ণ করে মানুষে আর বিদেহী আত্মার শক্তি প্রদর্শন। অবশেষে সেই কাল রাত্রি শেষ হতে চলল। ক্রমশ নিস্তেজ হতে শুরু করলো প্রেত শক্তি। ঘর্মাক্ত শরীরে শক্তিধর বাবার কণ্ঠস্বর। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়। বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। এবার বল,
তুই যাবি বুঝবো কি করে? তুই বাবার মুখে এতক্ষণে হাসির রেখা দেখা গেল। একটা জল ভর্তি মাটির জালা রাখা ছিল, ওটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, তাতে করে বেড়ার ধারে নিয়ে গিয়ে ওই মাটকাটা ভেঙে ফেললে বুঝবো তুই ওকে ছেড়ে গেছিস। তোর উদ্ধারের ব্যবস্থাও আমি করবো। কাবলু ওই ক্ষীণ শরীরে টলমলো পায়ে জালাটার দিকে এগিয়ে গেল। শেষ পর্যায়ে দীপালির গলা। বিশ্বাস করবেন না বৌদি, আমার ওই ছোট্ট কাবলু জল ভর্তি জ্বালাটা তাতে করে ধরে বেড়ার কাছে নিয়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। অবাক চোখে দেখলাম জ্বালাটা ভেঙে চৌচির হবার সাথে সাথে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে গেল। বাবা হেসে বলল, যা মা, তোর বেটাকে নিয়ে যা, ও একদম ভালো হয়ে গেছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, বাবা খরচ বাবদ শুধু 100টা টাকাই নিল। জয় বাবা। তোর দাদার তো সবেতেই সন্দেহ। না জানি বাবা আবার না কিছু অভিশাপ দেয়। না না বৌদি, সে ভয় করবেন না, উনি সেরকম নন। দীপালি যাবার জন্য পা বাড়ালো। আমার দিকে ফিরে রীতা বলল, তোমার এবার শিক্ষা হয়েছে তো? সবেতে তর্ক, কি ভগবান কি শয়তান, কিছু একটা আছে যা আমরা কখনো কখনো উপলব্ধি করতে পারি। আপনারা শুনছিলেন শঙ্কর চ্যাটার্জির লেখা ভূতে ধরা এই গল্পটি। আজকের গল্পের দ্বিতীয় পর্বে লেখক ও পীর বাবার চরিত্রে আমি ঝন্টু, রীতার চরিত্রে তিস্তা, দীপালির চরিত্রে পিঙ্কি এবং অনিলের চরিত্রে পাঠ করেছে কৃষ্ণ। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছে সৌরভ, কৃষ্ণ, তিস্তা একত্রে। আর নিচের কমেন্ট বক্সে জানান আপনার গল্পটি কেমন লাগলো। শেষ হলো আজকের গল্প ভূতে ধরা। ধন্যবাদ।